আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 22। স্টেলার একাডেমির বিস্তৃত মাঠের এক কোণে বসে আছে সিলভা, তার বান্ধবী আর ক্যালিক্স। বিকেলের নরম রোদ মাঠের ঘাসের উপর পড়ে ঝিকিমিকি করছে, আর হালকা বাতাসে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়েছে চায়ের স্টলে জমে ওঠা আড্ডার শব্দ। কাল অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আজ যদি শেষ না করি তাহলে কাল খুব চাপ হবে, সিলভা চিন্তিত কণ্ঠে বলল, তার চোখের সামনে খোলা নোটবুক। কলিগস হেসে বলল, তুই তো সব বুঝে ফেলেছিস, আর একটু লাগিয়ে দিলেই তো হয়ে যাবে। এই নে, একটু জুস খেয়ে নে, না হলে মাথা কাজ করবে না। সিলভা এক মুহূর্ত থেমে ক্যালিক্সের দিকে তাকালো, তারপর একটু বিরক্তি নিয়ে বলল, আমি নিজে খেতে পারি ক্যালিক্স। কিন্তু ক্যালিক্স যেন সব শুনতেই পায়নি। জুসের বোতলটা ধরে হাসি মুখে এগিয়ে দিল। ওদের আড্ডার খানিকটা দূরে একাডেমিক ট্রেনিং এরিয়ায় দাঁড়িয়েছিল এথেরিয়ান। আজ তার দায়িত্ব নতুন স্টুডেন্টদের ট্রেনিং দেয়া, আর পাশাপাশি সে ল্যাপটপে নিজের একটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিল। তার মনোযোগ পুরোপুরি কাজের দিকেই ছিল, কিন্তু হঠাৎ করে তার চোখ চলে গেল মাঠের দিকটায়। সিলভা মনোযোগ দিয়ে অ্যাসাইনমেন্টে ডুবে আছে, আর কলিগস তাকে জুস খাইয়ে দিচ্ছে। এথেরিয়ানের আঙুলগুলো কিবোর্ডের উপর থেমে গেল, চোখ একটু সংকীর্ণ হয়ে এলো। সে আরেকবার দেখলো সিলভা বিরক্ত হচ্ছে, কিন্তু ক্যালিক্সের মুখে সেই চিরচেনা স্বচ্ছন্দ হাসি। এথেরিয়ান মুখ শক্ত করে ল্যাপটপের দিকে ফিরে গেল, কিন্তু ট্রেনিং বা প্রজেক্টের মাঝে তার মনটা তখন একটুখানি পিছিয়ে পড়েছিল। সে ঠিক মাঠের কোণাটাতেই। এথেরিয়ান বুঝতে পারছিল না তার মনের ভেতরে এই অদ্ভুত অস্বস্তিটা কেন জেঁকে বসেছে। এটা বিরক্তিকর নাকি অন্য কিছু? সিলভা এতক্ষণ একবারের জন্য তার দিকে তাকায়নি, অথচ এর আগে যতক্ষণ এথেরিয়ান আশপাশে থাকতো সিলভার চোখ ঠিক তার দিকেই থাকতো, কারণে অকারণে, কখনো কিছু বলার ছুতায়। কিন্তু আজ সিলভা সম্পূর্ণ ডুবে আছে অ্যাসাইনমেন্টে, আর তার পাশে বসে আছে ক্যালিক্স। আর সবথেকে অদ্ভুত বিষয়, সিলভা ক্যালিক্সের কাছ থেকে জুস নিচ্ছে, যদিও মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এথেরিয়ানের মস্তিষ্ক এই দৃশ্যটা ঠিক মেনে নিতে পারছিল না। কেন সে অনুভব করছে যেন কিছু একটা ঠিক নেই? কেন মনে হচ্ছিল সিলভার পাশে ক্যালিক্সের থাকা উচিত নয়? সে শক্ত করে দাঁতে দাঁত চেপে আবার ল্যাপটপের দিকে চোখ ফেরালো, কিন্তু পর্দার লেখা আর আগের মতো স্পষ্ট লাগছিল না। শব্দগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। ট্রেনিং গ্রাউন্ডে স্টুডেন্টদের দিক নির্দেশনা দেওয়ার সময় বারবার তার চোখ চলে যাচ্ছিল সিলভার দিকে, কিন্তু সিলভা তাকে একবারের জন্য খেয়াল করল না। এথেরিয়ানের ভিতর কোথাও যেন কিছু একটা অস্থির হয়ে জমে উঠছিল, এক অজানা অপ্রত্যাশিত অনুভূতি, যার কোনো নাম খুঁজে পাচ্ছিল না সে। এথেরিয়ান বড় বড় করে নিঃশ্বাস নিল, কপালে আঙুল চালিয়ে চুলের ভেতরে হাত দিয়ে স্লাইড করলো ক্লান্ত ভঙ্গিতে। নিজের মনে ফিসফিস করে বলল, উফ এথেরিয়ান, ভালো হয়েছে মেয়েটা তোর ঘাট থেকে নেমেছে, তাহলে তুই বিরক্তি হচ্ছিস কেন? সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো, এটাই তো চেয়েছিলি, তাই না? সিলভার অযথা দৃষ্টি, তার অতিরিক্ত মনোযোগ, এসব থেকে মুক্তি। তাহলে কেন যেন এত অস্থির লাগছে? কেন বারবার চোখ চলে যাচ্ছে সিলভার দিকে? সে তো চায়নি, তাই তো চেয়েছিল। এথেরিয়ান বিরক্ত মুখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, কিন্তু তার মনোযোগ দেওয়া আর সম্ভব হলো না। এথেরিয়ানের দৃষ্টিতে আগুন জ্বলে উঠল ক্যালিক্স যখন সিলভার হাতের ওপর হাত রেখে তাকে চিত্র আঁকতে সাহায্য করছিল। এই দৃশ্যটা তার মেজাজ গরম করে দিল। বুকের ভিতর কেমন যেন একটা অস্বস্তিকর অনুভূতি হতে লাগলো। মনে হলো কেউ তার জায়গাটা দখল করে নিচ্ছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়াতে পারলো না। দ্রুত উঠে গিয়ে শক্ত গলায় বলল, আজকের মতো ট্রেনিং বাতিল, আমি যাচ্ছি। কেউ কিছু বোঝার আগেই সে সেখান থেকে বেরিয়ে গেল। এথেরিয়ানের এই আচরণ দেখে সিলভার বান্ধবী হালকা ইশারা করলো কিছু একটা সিলভাকে বোঝাতে চাইল। সিলভা তখন কৌতূহলী হয়ে ঘাড় ঘুরিয়ে দেখলো এথেরিয়ান ভার্সিটির গেট থেকে দ্রুত পা বাড়াচ্ছে। এক মুহূর্তের জন্য সিলভা স্তব্ধ হয়ে রইল, তার চোখে অনুভূতি খেলা করলো, কিন্তু পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে নিল। গভীর শ্বাস ফেলে অ্যাসাইনমেন্টের পাতায় মনোযোগ দিল, যেন কিছুই ঘটেনি। লিও ছান তখন ক্লাস নিচ্ছিল, স্টুডেন্টদের উদ্দেশ্যে বোর্ডে কিছু লিখছিল। যখন ফোনটা কাঁপতে লাগলো, স্ক্রিনে বাবার নামটা দেখে তার কপালে একটুখানি ভাঁজ পড়লো। সে ধীরে সুস্থে কল রিসিভ করলো। এতদিন ধরে ফোন করনি কেন? ওপাশ থেকে বাবার কড়া গলা ভেসে এলো। লিও ছান এক মুহূর্ত চুপ করে রইল, তারপর অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বিজি ছিলাম ক্লাস আর হসপিটালের কিছু গুরুত্বপূর্ণ কাজে। এইসব বাহানা শোনাতে এসো না, আমি জানি তুমি আসলে কিসের জন্য ব্যস্ত। ফিওনাকে নিয়ে আর পড়ে থেকো না লিও ছান, সে তোমার জীবন থেকে চলে গিয়েছে, তো এখন তাকে পাওয়ার আশা করাটা বোকামি। লিও জানের মুখ থমথমে হয়ে গেল। সে জানে তার বাবা যতই বাস্তববাদী হোক, তাকে বোঝানো অসম্ভব যে ফিওনা আর তার গল্প শেষ হয়ে যায়নি। তারা আবারও একসঙ্গে জন্মেছে শুধু তাদের মিলনের জন্য। কিন্তু এই সত্যিটা বাবাকে বলা মানে অবিশ্বাসের আর প্রশ্নের পাহাড় টেনে আনা। সে চুপ করে রইল। ওপাশ থেকে বাবা আবার বলেন, আচ্ছা তোমার একটা কাজ আছে,
আমার এক বন্ধুর মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, তোমার ব্যাচেই পড়বে, ওকে একটু আলাদা করে গাইড করবে। লিউঝান ভুরুকুচকি বলল, নাম কি? ইয়াং জিয়াও। নামটা শোনার সঙ্গে সঙ্গে লিউঝানের মনে অদ্ভুত একটা অস্বস্তি হলো। কোথাও শুনেছে এই নামটা, খুব চেনা পরিচিত, কিন্তু কোথায় মনে করতে পারল না। ফিওনাকে বিশাল এক কক্ষে এনে ফেলেছে বিজ্ঞানীরা। সেই কখন থেকে তার পেছনে হাত বাঁধা, শক্ত করে রক্ত চলাচল পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে। ঘরটা ধাতব, শীতল, অদ্ভুতভাবে নিস্তব্ধ। ঘরের বাইরে থেকে দরজাটা বন্ধ করার আওয়াজ হলো, তারপর বিজ্ঞানীরা কক্ষ থেকে বেরিয়ে গেল। ফিওনা দ্রুত চারপাশে চোখ বোলালো, কোনো উপায় আছে কি বের হওয়ার? কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দরজা আবার খুলে গেল। এবার ধীর পায়ে ভিতরে ঢুকলো লুকিয়ান আর থালাস। তাদের ঠোঁটে চওড়া কুটিল হাসি। ফিওনার অন্তর কেঁপে উঠল, শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল। সে শক্ত গলায় বলল, তোমরা কি চাও? আমাকে কেন আটকে রেখেছ? আমাকে এখান থেকে বের হতে দাও। লুকিয়ান ঠান্ডা হাসতে হাসতে থালাসের দিকে তাকালো, তারপর গলার স্বর ঠান্ডা করে বলল, প্রতিশোধ নিতে। তোমার কারণে আমার ভাই মরেছে, আর তোমার সেই ড্রাগন হাজবেন্ড, সে তো আমার ভাই আর লুকিয়ানের ভাতিজাকে হত্যা করেছে। এই ঋণ তো শোধ করতে হবে, তাই না? থালাস এক ধাপ এগিয়ে এলো, তার চোখের গভীর নৃশংসতার ঝলক। তোমার আর তোমার হাজবেন্ডের জন্য আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, এবার পালা তোমার কিছু হারানোর। ফিওনার শ্বাস দ্রুত হয়ে এলো। তার মনে ভয় জাগছে, কিন্তু সেটা দেখালো না। তার মুখ শক্ত হয়ে গেল। তোমরা জানো না আমি কি? আমি তোমাদের ভয় পাই না। লুকিয়ান মাথা একদিকে কাত করলো, চোখে বিদ্রুপের ঝিলিক। ভয় পাবো কিনা সেটা তোমাকে এখন ঠিক করতে হবে না মামনি। লুকিয়ান আর থালাস ধীরে ধীরে ফিওনার দিকে এগিয়ে আসতে লাগলো, তাদের মুখের বিকৃত একরকম হাসি। ফিওনা পিছু হাঁটতে লাগলো, যতক্ষণ না তার পিঠ দেয়ালের সঙ্গে ঠেকে যায়। শ্বাস বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে নিজেকে শক্ত করার চেষ্টা করলো। লুকিয়ান এক ঝটকায় তার কনুই চেপে ধরে টেনে তুললো, আর সঙ্গে সঙ্গে পেছনে বাঁধা দড়ি খুলে দিল। ফিওনা অবাক হয়ে কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে থালাস শক্তভাবে তাকে জড়িয়ে ধরলো। তার এই বাঁধন এতটাই দৃঢ় ছিল যে ফিওনার শরীর অসাড় হয়ে যাচ্ছিল। ছাড়ো আমাকে, ফিওনা ছটফট করে উঠল, নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে চেষ্টা চালিয়ে গেল। কিন্তু লুকিয়ান এক ধাপ এগিয়ে এসে ফিওনার চোয়াল শক্ত করে ধরে ফেললো। আঙুলের চাপ এতটাই তীক্ষ্ণ ছিল যে ব্যথায় ফিওনার চোখে পানি চলে এলো। লুকিয়ান কটাক্ষের হাসি নিয়ে বলল, উফ, এত চেঁচাও কিভাবে? কিন্তু তোমাকে একটা ছোট্ট তথ্য দিই, এই রুমটা সাউন্ড প্রুফ। সে ফিওনার মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার সেই ড্রাগন হাজবেন্ডের প্রতি আমরা এতটুকু দয়া করেছি যে তোমার চিৎকার তার কানে পৌঁছাবে না। থালাস ফিসফিস করে হাসলো। ফিওনার গায়ে তার শ্বাস অনুভূত হলো। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল, কিন্তু সে জানতো আতঙ্ক প্রকাশ করলে এরা আরো বেশি উপভোগ করবে। তাই সে ঠোঁট কামড়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল, চোখে একরাশ ঘৃণা নিয়ে লুকিয়ানের দিকে তাকালো। ফিওনার চোখে ক্রোধ জ্বলে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমাকে মেরে ফেলো, এভাবে বেঁচে থাকার চেয়ে মরাই ভালো। লুকিয়ান হেসে ফিওনার গালে আলতোভাবে ছুঁয়ে দিল, তারপর ধীরে ধীরে তার চোয়াল স্পর্শ করলো। মেরে ফেলবো? লুকিয়ানের গলায় উপহাস ঝরল। না না, হিউম্যানদের মেরে ফেলা আমাদের নিয়মের বাইরে, বরং আমরা তোমার সাথে এমন কিছু করব যাতে তুমি নিজেই মরতে চাইবে। থালাস পেছন থেকে ফিসফিস করে বলল, তাছাড়া তোমার মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, না হলে ড্রাগন প্রিন্স তোমাকে বিয়ে করতো না। লুকিয়ান এবার আরো নিচু সরে বলল, আমাদেরও তো একটু দেখা দরকার, কি আছে তোমার মাঝে। কথা দিচ্ছি, যদি সত্যিই খুব ইয়ামি হও তাহলে শুধু আজকে না, অনেকদিন ধরে তোমাকে আমরা উপভোগ করব। তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটে উঠল। ফিওনার পুরো শরীর শিউরে উঠল। সে জানতো এদের দয়াশীলতা আশা করাটা বোকামি। তার শরীর কাঁপছিল, কিন্তু সে মুখ শক্ত করে রাখলো। ভেতরে ভেতরে আতঙ্কিত হলেও সে জানতো দুর্বলতা দেখালে এরা আরো বেশি নির্মম হয়ে উঠবে। ফিওনার শ্বাস ধীর হয়ে আসছিল। আতঙ্ক আর রাগে তার শরীর কাঁপছিল, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল তা হলো নিজের অসহায়ত্ব। সে জানতো সে ড্রাগন। তার রক্তে সেই শক্তি প্রবাহিত হচ্ছে যা পাহাড় ধ্বংস করতে পারে, যা আগুনের সম্রাজ্ঞী হতে পারে। কিন্তু এই মুহূর্তে তার নিজের শক্তি তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। সে হাত মুষ্টিবদ্ধ করলো, চোখ বন্ধ করলো, চেষ্টা করলো নিজের ভিতরে সেই শক্তি খেলি ড্রাগন সত্তাকে জাগিয়ে তুলতে, কিন্তু কিছুই হলো না। লুকিয়ান দৃশ্যটি উপভোগ করলো। কি হলো বেবি, কিছু চেষ্টা করছিলে নাকি? তুমি তো বোকা মানবী, তোমার কোনো শক্তি ক্ষমতা নেই। থালাস হেসে বলল, তাই বলছিলাম একজন সাধারণ মানুষের মতো কাঁপতে কাঁপতে মরার জন্য প্রস্তুত হও। ফিওনার চোখ জ্বলে উঠল, কিন্তু এই মুহূর্তে সে বন্দী, নিরুপায়। আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হলো নিজের শক্তিহীন ফাঁদে আটকে আছে। ফিওনা হঠাৎ অনুভব করলো এক তীব্র আঘাত, যখন থালাস তাকে ধাক্কা মেরে ফ্লোরের দিকে ছুঁড়ে ফেললো। সে কোনো রকম নিজেকে রক্ষা করতে পারলো না, আর ফ্লোরে গিয়ে পড়ে অসাড় হয়ে পড়লো। পুরো দেহটা ঠান্ডা হয়ে গেল, কিন্তু তার শরীরে তীব্র ব্যথা ছিল, চোখ অন্ধকার, আর মনে ভয়ে ভরপুর এক অনুভূতি। এই মুহূর্তে তার সারা পৃথিবী শুধুমাত্র তার নিজের নিঃশ্বাসের আওয়াজ আর হৃদয়ের তীব্র স্পন্দন ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না।
তখনই হায়নার মতো দ্রুত ঝাঁপিয়ে পড়ল লুকিয়ান। তার চোখে জ্বলছিল এক অদম্য ক্রোধ, আর সে ফিওনার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে শক্ত করে ধরে ফেলার চেষ্টা করলো। ধাক্কা, চিৎকার আর অশ্রু মিশ্রিত অবস্থা। ফিওনা চেষ্টা করলো মুক্তি পাওয়ার, কিন্তু লুকিয়ানের শক্তি ছিল অসীম। হঠাৎ একদমে লুকিয়ান ফিওনার জামা ছিঁড়ে ফেললো। ফিওনা চিৎকার করলো, কিন্তু আগের মতো শক্তি পাচ্ছিল না। জামা টুকরো টুকরো হয়ে গড়িয়ে পড়ছিল, তার শরীর জ্বলে উঠছিল তীব্র ব্যথায়। আরো তীব্র আঘাত। লুকিয়ানের ধারালো নখগুলো ফিওনার হাতে গেঁথে গেল, রক্ত গড়িয়ে পড়লো, আর ফিওনার দেহে শিরশিরে অনুভূতি প্রবাহিত হলো। সেসব যন্ত্রণা সহ্য করছিল, তবে এবার তার গলা চেপে ধরল লুকিয়ান। তার সারা শক্তি দিয়ে কামড় দিল গলায়। ফিওনার চোখ ছলছল করে উঠল, আর তার কোনো শক্তি ছিল না। তার শ্বাস, তার চিৎকার রুদ্ধ হয়ে আসলো, শুধুমাত্র এক বিক্ষিপ্ত অশ্রুপূর্ণ আর্তনাদে ফেসে রইল। লুকিয়ানের কামড়ে শুধু রক্তের লাল ছটা তৈরি হয়নি, বরং শ্বাসরুদ্ধকর এক ভয় ভরিয়ে দিল চারপাশ। ফিওনা কিছুই বুঝে উঠতে পারছিল না, তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে পড়ছিল। ফিওনা ফ্লোরে থাকা অবস্থায় থালাস এর পেছনে এসে তাকে শক্ত করে চেপে ধরল। ফিওনা হঠাৎ এক মুহূর্তের জন্য শ্বাস নিতে ভুলে গেল। পুরো দেহটি হতাশায় ভরে উঠল, কিন্তু তার মধ্যে এক অদম্য শক্তি ছিল, যা তাকে আরেকটু লড়াই করতে উৎসাহিত করছিল। লুকিয়ান তখন ফিওনার দিকে তীব্র দৃষ্টি দিয়ে বলল, স্বেচ্ছায় আমাদের সবকিছু বিলিয়ে দাও, কথা দিচ্ছি জেসপার থেকেও বেশি মজা দেবো আমরা তোমাকে। ফিওনা তার মুখ ঘৃণায় ভরে থুতু ছুড়ে দিল, তারপর একরাশ তীব্রতার সাথে বলল, মরে গেলেও তোরা স্বেচ্ছায় আমাকে পাবি না। লুকিয়ান রাগে ফুঁসছিল, তার চোখে ছিল এক ধরনের অদম্য ক্রোধ, যা কোনোভাবেই থামানো সম্ভব ছিল না। সে তীব্রভাবে ফিওনাকে এক ধাক্কা দিল, তার মুখের দিকে তীব্র হয়ে হাত তুলে ফেলল। ফিওনার শরীরটি সজোরে কেঁপে উঠল, আর তারপরে একটি প্রচণ্ড থাপ্পড় তার মুখে এসে পড়ল। ফিওনার ঠোঁটের নিচের এক গভীর ক্ষত হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে রক্ত বের হয়ে এলো। রক্তের লাল ফোঁটা তার ঠোঁট থেকে গড়িয়ে পড়ল, আর ফিওনার মুখে এক মুহূর্তের জন্য মুছে গেল সমস্ত আত্মবিশ্বাস। সে কিছু বলতে চেয়েছিল, তবে মুহূর্তেই ঠোঁটের ব্যথা তাকে চুপ থাকতে বাধ্য করলো। চোখে অসীম আক্রোশ আর ক্ষোভ নিয়ে সে চুপচাপ পড়েছিল। মনে হচ্ছে তার শরীর কেবল এক যন্ত্রণা, আর তার আত্মা ভেতরে ভেতরে পড়ছিল। লুকিয়ানের দৃষ্টি সরে যাওয়ার পর থালাস ঘুরে ফিওনার দিকে এগিয়ে এসে এক তীব্র দৃষ্টি তাকে পরখ করতে লাগলো। ফিওনার মধ্যে এক অসীম ক্রোধ ছিল, কিন্তু শরীরের প্রতিটি অংশে জ্বলন্ত ব্যথা অনুভব করছিল। থালাস হঠাৎ তার ঠোঁটে কামড় বসালো, আর তার সমস্ত আত্মবিশ্বাস চুরমার করে দিল। ফিওনা আর্তনাদ করে উঠল, কিন্তু কোনোভাবেই তার মুখ বন্ধ করতে পারছিল না। তার ঠোঁটে কামড়ের কারণে রক্ত বের হতে লাগলো। তারপর থালাসের শক্তি আবার তাকে না থামিয়ে ফিওনার বুকে নরম জায়গায় চাপ সৃষ্টি করলো। প্রতিটি চাপের সাথে ফিওনার শরীরে এক তীব্র জ্বালা আর অসহ্য যন্ত্রণার অনুভূতি হচ্ছিল। সে চেষ্টা করছিল প্রতিরোধ করার, কিন্তু থালাসের শক্তি এতটাই প্রখর ছিল যে সে কিছুই করতে পারছিল না। থালাস আর লুকিয়ান একে অপরকে অবিশ্বাস্যভাবে তীব্র দৃষ্টিতে দেখছিল। তাদের চোখে ছিল এক নিষ্ঠুর পরিকল্পনা। ফিওনার শরীর ক্লান্ত আর আহত হয়ে পড়েছিল। তাদের মধ্যকার সংঘর্ষ বাড়ছিল, আর ফিওনার জন্য এই পরিস্থিতি এক অসম্ভব প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। থালাস হঠাৎ তার বেল্ট খুলে ফেলল, আর ফিওনার দিকে এগিয়ে এলো। তবে ফিওনার মধ্যে তখনও ছিল এক ধরনের আত্মবিশ্বাস, এমনকি সে বুঝতে পারছিল যে সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু তার মানসিকতার শক্তি তাকে বাঁচিয়ে রেখেছে। লুকিয়ানো সেই মুহূর্তে তার বেল্ট খুলে ফিওনার দিকে এগিয়ে আসে, আর এক সেকেন্ডের মধ্যে আক্রমণ চালাতে চেয়েছিল। কিন্তু ফিওনা এক মুহূর্তের জন্য তার শরীরের শক্তি সঞ্চয় করলো, আর তার মধ্যে থেকে এক শক্তিশালী শ্বাস নিয়ে শেষ শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করলো। তবে এক মুহূর্তে একটা তীব্র আঘাত এসে পড়ল বেল্টের। ফিওনা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। থালাস আর লুকিয়ান দুজনেই তখন তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল, কারণ ফিওনার মুখের মধ্যে অসম্ভব দুর্বলতা ছিল, আর তার চোখে ছিল গভীর ক্লান্তি। থালাস ফিওনার মাথার কাছে গিয়ে তার চুল তুলে ধরে মুখটা উপরের দিকে তুলল, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো। কিন্তু ফিওনার শরীরের উপর যে মানসিক চাপ আর আঘাত এসেছে তা দ্রুত সেরে ওঠার মতো ছিল না। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হতে গিয়েছিল। ফিওনার মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু তার শরীর সম্পূর্ণ অচল ছিল। সে জানতো না তার জন্য পরবর্তী সময় কি অপেক্ষা করছে। থালাস এক গভীর দৃষ্টিতে লুকিয়ানের দিকে তাকিয়ে বলল, এখন কি করবি? আসল কাজটা করবি? লুকিয়ান তার ঠোঁটে নির্মম এক হাসি ফুটিয়ে বলল, না, আমি এটা এত সহজে শেষ করতে চাই না। আমি চাই তার চিৎকার শুনতে, প্রত্যেকটা যন্ত্রণা তার গলা থেকে বেরিয়ে আসুক, আর সেটা আমার কানে এসে পৌঁছাক। জ্যাসপার তখন চোখ খুলে দেখতে পেল চারপাশে অন্ধকার, আর সিল করা কাচের বক্স এখনো আটকে থাকা।
তার মনে হলো যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। কিছুটা বিস্মিত হয়ে সে আশপাশে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে যখন কেমিক্যাল ছাড়ানো হয়েছিল তখন তার শক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছিল, তবুও সে এখনো এই বক্স থেকে বের হতে পারছে না। ফিওনা, ফিওনা! চিৎকার করতে থাকে জ্যাসপার, তার কণ্ঠে হতাশা আর বিষাদ স্পষ্ট। সে অদৃশ্য শক্তির বিপরীতে সংগ্রাম করছিল, কিন্তু কাচের বক্স তাকে আটকে রেখেছিল। আহাজারি করতে করতে সে নিজেকে দোষ দিতে লাগলো। আমি কেন তার ড্রাগন ক্ষমতা ব্লক করে রাখলাম? যদি তা না করতাম তাহলে সে আজকে নিজেকে রক্ষা করতে পারত। তার মনে একের পর এক আঘাত আসছিল। এক সময় তার চোখে ঝাপসা হয়ে আসলো। সে কাচের বক্সের চারপাশে শক্তি প্রয়োগ করে ভাঙতে চেষ্টা করলো, কিন্তু বক্সের শক্তিশালী কাঠামো তার শক্তির প্রভাবকে একেবারে প্রতিহত করে ফেলেছিল। অজ্ঞতা! জ্যাসপার আরও একবার চেষ্টা করলো। সে জানতো ফিওনাকে সুরক্ষিত রাখতে হলে এখন তাকে এই মহাবিশ্বের যে কোনোর সাথে লড়াই করতে হবে, যে কোনো কিছুর সাথে লড়াই করতে হবে। লিওঝান ক্লাসে ফিরে যাওয়ার পর হঠাৎ করে সমস্ত স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন করলো, তোমাদের মধ্যে ইয়াং জিয়াওকে? ইয়াং জিয়াও উঠে দাঁড়ালো। তার চোখে কিছুটা দ্বিধার উদ্বেগ ছিল, কিন্তু সাথে সাথে একটা নিরীহ অভ্যস্ত হাসিও ছিল। লিওঝান অবাক হয়ে দেখলো, এটা তো সেই মেয়ে যাকে আমি বকা দিয়েছিলাম। লিওঝান তার দিকে তাকিয়ে বলল, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। এটা শুনে ইয়াং জিয়াও কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারছিল না আনন্দিত হবে নাকি ভয় পাবে, কারণ লিওঝান যে এমন সময় তাকে ডাকলো, তার মনে হয় আবার তাকে কিছু বলা হবে। কিন্তু সাথে ইয়াং জিয়াও বুঝতে পারলো এটা একটা সুযোগ হতে পারে। লিওঝান তাকে কি একটা সুযোগ দিতে চাইছে। এথিরিয়ান প্রাসাদে ফেরার পর নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করতে শুরু করলো। ফিওনা আর্তনাদ করে উঠল, কিন্তু কোনোভাবেই তার মুখ বন্ধ করতে পারছিল না। তার ঠোঁটে কামড়ের কারণে রক্ত বের হতে লাগলো। তারপর থালাসের শক্তি আবার তাকে না থামিয়ে ফিওনার বুকে নরম জায়গায় চাপ সৃষ্টি করলো। প্রতিটি চাপের সাথে ফিওনার শরীরে এক তীব্র জ্বালা আর অসহ্য যন্ত্রণার অনুভূতি হচ্ছিল। সে চেষ্টা করছিল প্রতিরোধ করার, কিন্তু থালাসের শক্তি এতটাই প্রখর ছিল যে সে কিছুই করতে পারছিল না। থালাস আর লুকিয়ান একে অপরকে অবিশ্বাস্যভাবে তীব্র দৃষ্টিতে দেখছিল। তাদের চোখে ছিল এক নিষ্ঠুর পরিকল্পনা। ফিওনার শরীর ক্লান্ত আর আহত হয়ে পড়েছিল। তাদের মধ্যকার সংঘর্ষ বাড়ছিল, আর ফিওনার জন্য এই পরিস্থিতি এক অসম্ভব প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। থালাস হঠাৎ তার বেল্ট খুলে ফেলল আর ফিওনার দিকে এগিয়ে এলো। তবে ফিওনার মধ্যে তখনও ছিল এক ধরনের আত্মবিশ্বাস, এমনকি সে বুঝতে পারছিল যে সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল, কিন্তু তার মানসিকতার শক্তি তাকে বাঁচিয়ে রেখেছে। লুকিয়ানো সেই মুহূর্তে তার বেল্ট খুলে ফিওনার দিকে এগিয়ে আসে আর 1 সেকেন্ডের মধ্যে আক্রমণ চালাতে চেয়েছিল, কিন্তু ফিওনা এক মুহূর্তের জন্য তার শরীরে শক্তি সঞ্চয় করলো আর তার মধ্যে থেকে এক শক্তিশালী শ্বাস নিয়ে শেষ শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করলো। তবে এক মুহূর্তে একটা তীব্র আঘাত এসে পড়লো বেল্টের। ফিওনা কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লো। থালাস আর লুকিয়ান দুজনেই তখন তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল, কারণ ফিওনার মুখের মধ্যে অসম্ভব দুর্বলতা ছিল আর তার চোখে ছিল গভীর ক্লান্তি। থালাস ফিওনার মাথার কাছে গিয়ে তার চুল তুলে ধরে মুখটা উপরের দিকে তুললো, তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো, কিন্তু ফিওনার শরীরের উপর যে মানসিক চাপ আর আঘাত এসেছে তা দ্রুত সেরে ওঠার মতো ছিল না। তার চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, তার সমস্ত শক্তি যেন নিঃশেষ হতে গিয়েছিল। ফিওনার মনে কিছু প্রশ্ন ছিল, কিন্তু তার শরীর সম্পূর্ণ অচল ছিল। সে জানতো না তার জন্য পরবর্তী সময় কি অপেক্ষা করছে। থালাস এক গভীর দৃষ্টিতে লুকিয়ানের দিকে তাকিয়ে বলল, এখন কি করবি? আসল কাজটা করবি? লুকিয়ান তার ঠোঁটে নির্মম এক হাসি ফুটিয়ে বলল, না, আমি এটা এত সহজে শেষ করতে চাই না। আমি চাই তার চিৎকার শুনতে, প্রত্যেকটা যন্ত্রণা তার গলা থেকে বেরিয়ে আসুক আর সেটা আমার কানে এসে পৌঁছাক। জ্যাসপার তখন চোখ খুলে দেখতে পেল চারপাশে অন্ধকার আর সিল করা কাচের বক্স এখনো আটকে থাকা। তার মনে হলো যেন গভীর ঘুম থেকে জেগে উঠেছে। কিছুটা বিস্মিত হয়ে সে আশপাশে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগে যখন কেমিক্যাল ছাড়ানো হয়েছিল তখন তার শক্তি ধীরে ধীরে কমতে শুরু করেছিল, তবুও সে এখনো এই বক্স থেকে বের হতে পারছে না। ফিওনা, ফিওনা! চিৎকার করতে থাকে জ্যাসপার, তার কণ্ঠে হতাশা আর বিষাদ স্পষ্ট। সে অদৃশ্য শক্তির বিপরীতে সংগ্রাম করছিল, কিন্তু কাচের বক্স তাকে আটকে রেখেছিল। আহাজারি করতে করতে সে নিজেকে দোষ দিতে লাগলো। আমি কেন তার ড্রাগন ক্ষমতা ব্লক করে রাখলাম? যদি তা না করতাম তাহলে সে আজকে নিজেকে রক্ষা করতে পারত। তার মনে একের পর এক আঘাত আসছিল। এক সময় তার চোখে ঝাপসা হয়ে আসলো। সে কাচের বক্সের চারপাশে শক্তি প্রয়োগ করে ভাঙতে চেষ্টা করলো, কিন্তু বক্সের শক্তিশালী কাঠামো তার শক্তির প্রভাবকে একেবারে প্রতিহত করে ফেলেছিল। অজ্ঞতা! জ্যাসপার আরও একবার চেষ্টা করলো। সে জানতো ফিওনাকে সুরক্ষিত রাখতে হলে এখন তাকে এই মহাবিশ্বের যে কোনোর সাথে লড়াই করতে হবে, যে কোনো কিছুর সাথে লড়াই করতে হবে।
লিওঝান ক্লাসে ফিরে যাওয়ার পর হঠাৎ করে সমস্ত স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন করলো, তোমাদের মধ্যে ইয়াং জিয়াওকে? ইয়াং জিয়াও উঠে দাঁড়ালো। তার চোখে কিছুটা দ্বিধার উদ্বেগ ছিল, কিন্তু সাথে সাথে একটা নিরীহ অভ্যস্ত হাসিও ছিল। লিওঝান অবাক হয়ে দেখলো, এটা তো সেই মেয়ে যাকে আমি বকা দিয়েছিলাম। লিওঝান তার দিকে তাকিয়ে বলল, ক্লাস শেষে আমার সাথে দেখা করবে। এটা শুনে ইয়াং জিয়াও কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। সে বুঝতে পারছিল না আনন্দিত হবে নাকি ভয় পাবে, কারণ লিওঝান যে এমন সময় তাকে ডাকলো, তার মনে হয় আবার তাকে কিছু বলা হবে। কিন্তু সাথে ইয়াং জিয়াও বুঝতে পারলো এটা একটা সুযোগ হতে পারে, লিওঝান তাকে কি একটা সুযোগ দিতে চাইছে। এথিরিয়ান প্রাসাদে ফেরার পর নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করতে শুরু করলো। চোখ বন্ধ করার সাথে সাথে সিলভার মুখটা তার মনের মধ্যে ভেসে উঠল। তার সিলভার চোখের মুখায়ব, হাসি, কথা সবকিছু একে একে মনে পড়তে লাগলো। কিছুতেই ঠেকাতে পারলো না। এথিরিয়ান চিৎকার করে উঠল, এটা কি হচ্ছে? ঘন ঘন নিঃশ্বাস নিল আর মনে মনে নিজেকে প্রশ্ন করতে লাগলো, ওই মেয়েটা তো এতদিন আমাকে টর্চার করছে, আর এখন আমার ব্রেনকে টর্চার করছে। এথিরিয়ান শ্বাস টেনে শান্ত হতে চেষ্টা করলো, কিন্তু সিলভা তার মনের সব সময় বিরাজ করছে। কিছুতেই মাথা থেকে তাড়াতে পারলো না। তাকে কেন এমন অনুভূতি দিচ্ছে? এতদিন পর্যন্ত সে তাকে এড়িয়ে চলেছে, কিন্তু এখন মনে হচ্ছে যেন সিলভা ভিতরে কোথাও প্রবেশ করেছে, আর তার প্রতিটি চিন্তায় সিলভার উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। কি হচ্ছে আমার? এথিরিয়ান মরমর করে বলল আর হাত দিয়ে কপাল চেপে ধরলো, তুমি কি আমাকে পাগল করে তুলবে? নিজেকে শান্ত করার জন্য চোখ বন্ধ করলো, কিন্তু সিলভার মুখ মনে পড়তে আরো অস্থির হয়ে উঠল। কেন তার মনে এমন অস্বস্তি হচ্ছে? জ্যাসপার ধীরে ধীরে কিছু একটা উপলব্ধি করতে লাগলো। মাথার ভেতরে কেমন যেন অস্বাভাবিক ভারী অনুভূতি। কিছু একটা ঠিক নেই। সে শ্বাস নিতে গেল, বাতাসেও কেমিক্যালের গন্ধ ভাসছিল। শরীরের ভেতরে দহন অনুভব করছিল। কয়েকদিন আগেও যে সে ছিল এল্ডার রাজ্যের ড্রাগন প্রিন্স, এখন এক পরীক্ষাগারে ইঁদুরের মতো মনে হচ্ছে নিজেকে। জ্যাসপার নিজেকে ধমক দিল, এটা সে না, সে কেবল জ্যাসপার না, সে থেরন। তার ভেতরের রক্ত আগুন হয়ে ফুটে উঠতে লাগলো। শিরাগুলো একে একে অতি প্রাকৃতিক শক্তির বিস্ফোরণ ঘটাতে লাগলো। স্মৃতির অতল গহ্বর থেকে কোনো এক পুরনো যুদ্ধের দৃশ্য ভেসে উঠল। আগের জন্মে একাই শত শত ড্রাগনকে ধ্বংস করেছিল সে। তার গর্জনে আকাশ ফেটে পড়েছিল। আজ আবার সেই সময় এসেছে। তারপরে এক মুহূর্তে পুরো বক্স কেঁপে উঠল। জ্যাসপার হাত মুঠো করলো, আর সাথে প্রবল এক কম্পনে কাচের বক্সের প্রতিটি অংশ বিদীর্ণ হয়ে গেল। তীক্ষ্ণ ধারালো টুকরোগুলো বাতাসে উড়ে গেল। কিছু এসে বিঁধল তার কপালে, গালে, হাতে, কিন্তু সে টের পেল না। বরং কাচের টুকরোর ভেতর দিয়ে যখন সবুজ রক্ত গড়িয়ে পড়ল, তখন মনে হলো তার রক্তের সাথেই যেন শক্তির নতুন এক তরঙ্গ ছড়িয়ে যাচ্ছে সারা শরীর জুড়ে। ভেতরে আগুনের মতো জ্বলছিল জ্যাসপারের রক্ত। বাতাসে বারুদ আর কেমিক্যালের গন্ধ ছড়িয়ে আছে। চারপাশ থেকে কাচের ভাঙা টুকরোগুলো তার সবুজ রক্ত ঝলমল করছে, কিন্তু সে এখন ব্যথা অনুভব করছে না। ফিওনার অস্তিত্বের কোনো চিহ্ন নেই। এটাই তাকে পাগল করে দিচ্ছে। জ্যাসপার গভীরভাবে শ্বাস নিল। তার শরীরের প্রতিটি কোষে অতি প্রাকৃতিক শক্তির প্রবাহ শুরু হলো। তার ভেতরে থেরান এখন সম্পূর্ণ জাগ্রত। তার চোখ দুটো সবুজের মধ্যে রূপালী আভা ছড়াচ্ছে। চারপাশের বাতাস কাঁপতে লাগলো। তার অদৃশ্য শক্তির চাপে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। তার আশপাশে থাকা সব ইলেকট্রনিক ডিভাইস এক মুহূর্তে বিকল হয়ে গেল। হঠাৎ করেই তার ড্রাগন ইন্দ্রিয় অনুভব করলো কিছু। ফিওনা এখানেই আছে, কোথাও, খুব কাছেই। কিন্তু তার প্রাণ শক্তি দুর্বল, তবে কিছু একটা তাকে স্তব্ধ করে রেখেছে। জ্যাসপার আবার এক মুহূর্ত দেরি করলো না। শক্তি সংহত করে প্রবল বেগে দেয়ালের দিকে আঘাত করলো। শক্ত ধাতব দেয়াল গুঁড়ো হয়ে গেল। অন্ধকার প্রকোষ্ঠ ভিতরে হঠাৎ জ্যাসপার একটু থেমে গেল। তার শরীরে এক ধরনের অদ্ভুত কালো ধোঁয়া জড়িয়ে যাচ্ছে। জ্যাসপার বুঝতে পারলো এটা থালাস আর লুকিয়ানের কোনো বিশেষ কেমিক্যাল টক্সিন, যা ড্রাগনের শক্তিকে নিঃশেষ করে দিতে পারে। জ্যাসপার সিঁড়ি বেয়ে উপরে ওঠার আগেই কিছু অদ্ভুত শব্দ শুনতে পেল। বাইরে গাড়ির ইঞ্জিন থামার আওয়াজ, ভারী বুটের দ্রুতগতি শব্দ, আর রেডিওতে কিছু সংকেত আদান প্রদান করা হচ্ছে। বাইরে সারি সারি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। শুধু পুলিশ নয়, সিআইডি, আর্মি সব হাজির। এক মুহূর্তের জন্য জ্যাসপার থেমে গেল। ব্যাপারটা কি? এতগুলো মানুষ এখানে? তারপর একটা তীক্ষ্ণ কমান্ড ভেসে এলো, অভিযান শুরু, সবাই সতর্ক থাকুন। এক ঝলকের মধ্যে পুরো ভবন আলো ঝলমল করে উঠল। লাল বেগুনি সংকেতের বাতি ঘুরতে লাগলো, আর সশস্ত্র বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশ করলো। থালাস আর লুকিয়ান তখন বুঝতে পারলো ওরা ধরা পড়ে যাচ্ছে, আর ওরা চাইলেও নিজেদের আসল রূপে এসে প্রতিবাদ করতে পারবে না। এতে আরো বিপদ বাড়বে।
আসল ক্লায়েন্টদের বন্দি করে নিজেদের ছদ্মবেশে জ্যাসপারের সামনে হাজির হয়েছিল ওরা, কিন্তু ওদের হিসাবে ভুল হয়েছে। ক্লায়েন্টরা বেশিক্ষণ বন্দি থাকেনি। একসময় তারা জেগে উঠেছে আর সাথে সাথে পুলিশকে খবর দেয়। পুলিশ বুঝতে পারে এ কেবল সাধারণ কোনো কিডন্যাপিং কেস নয়, এতে রয়েছে আন্তর্জাতিক অপরাধের ছোঁয়া। আর এই ভবনটাই এখন চরম বিপজ্জনক অপরাধীদের আস্তানা। তাই ফোর্স নিয়ে তারা এখানে অভিযান চালাতে আসে। থালাস চারপাশে একবার তাকিয়ে বুঝতে পারলো এখন ওদের পালানোর সময় এসেছে। লুকিয়ান, আমাদের দ্রুত বের হতে হবে, থালাস ফোঁস করে উঠল। কিন্তু জ্যাসপার তখনই সামনে এসে দাঁড়ালো। তার সবুজের মধ্যে রূপালি চোখ দুটো জ্বলজ্বল করতে থাকলো। আজকে তোমরা পালাতে পারবে না। আমার ফিওনা কোথায়? জ্যাসপার থেরানের শক্তি পুরোপুরি জাগ্রত করে থালাস আর লুকিয়ানের বিরুদ্ধে আক্রমণ শুরু করলো। আগুনের ঝলকানি, শক্তির তরঙ্গ সব মিলিয়ে পুরো ভবনটা কেঁপে উঠছিল। তারা বিশাল কক্ষে যুদ্ধ করছে। পুলিশ বাহিনী এখনও তাদের কক্ষে পৌঁছায়নি। সিআইডি আর আর্মি সদস্যরা চারপাশ থেকে ভবন ঘিরে ফেলেছে, সবকিছু স্ক্যান করে নিশ্চিত করছে এই বিল্ডিংয়ের কোথাও যেন পালানোর সুযোগ না থাকে। কিন্তু থালাস এক বিকৃত হাসি দিল। আমরা ধরা পড়ব না জ্যাসপার। থালাস আচমকা তার শক্তি ছাড়িয়ে দিল। পুরো ভবনে চারপাশে কুয়াশার মতো এক ধরনের অন্ধকার শক্তিতে ভরে উঠল। এই শক্তির প্রভাবে সব আলো নিভে গেল, শুধু লাল সংকেতের বাতিগুলো জ্বলজ্বল করছিল। সতর্ক থাকুন, কিছু একটা ঘটতে চলেছে, এক পুলিশ অফিসার হাঁক ছাড়ল। ঠিক সেই মুহূর্তে পুলিশ আর আর্মি দুটো বিশেষ ব্যক্তিকে খুঁজে বের করলো। দুইজন বিজ্ঞানী যারা পুরো কিডন্যাপিং অপারেশনের মূল মাথা ছিল। তারা অবশ্য মানব ছিল। ওরা পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশের ড্রোন ক্যামেরা আর সেন্সর ট্র্যাক করে ফেলেছে তাদের অবস্থান। হ্যান্ডস আপ, ইউ আর আন্ডার অ্যারেস্ট। পুলিশ তাদের হাতকড়া পরিয়ে দ্রুত হেলিকপ্টারে নিয়ে গেল। কিন্তু সমস্যা হলো থালাস আর লুকিয়ান তখনও ধরা পড়েনি। লুকিয়ান দ্রুত তার হাতের আঙুলে থাকা একটি ছোট্ট গাঢ় নীল রঙের পাথরে চাপ দিল। 1 সেকেন্ডের জন্য পুরো রুম ঝাঁকুনি খেলো আর লুকিয়ান ধোয়ার মতো মিলিয়ে গেল। পুলিশের কয়েকজন অফিসার ছুটে এসে থালাসকে ঘিরে ফেললো। হাত তুলো, একটু নড়াচড়া করো না। কিন্তু থালাস শুধু মুচকি হাসলো। তার চোখে একটা অদ্ভুত আলো ফুটে উঠল। জ্যাসপারও বুঝতে পারলো ও কিছু একটা করবেই। এক মুহূর্তের জন্য থালাসের শরীর থেকে একটা কালো ধোঁয়ায় পরিণত হলো। তারপর এক ঝলকে সে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। জ্যাসপারের রাগ আর ফিওনার খোঁজ। থালাস আর লুকিয়ান পালিয়ে গেল, কিন্তু পুলিশ বিজ্ঞানীদের ধরে ফেলেছে। জ্যাসপার দাঁতে দাঁত চেপে রাগে ফুঁসছিল। এত কাছে এসেও সে থালাসকে ধরতে পারল না। কিন্তু এখন তার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ফিওনা কোথায়? সে কি নিরাপদ, নাকি থালাস পালানোর আগেই তাকে নিয়ে গিয়েছে? চারপাশে শুধু বিশৃঙ্খলা। থালাস আর লুকিয়ান রহস্যময়ভাবে উধাও হয়ে গেছে, এমন যেন ওরা এখানে কখনো ছিলই না। পুলিশ বাহিনী কিং কর্তব্য বিমূঢ় হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে। কিভাবে সম্ভব? একজন সিনিয়র অফিসার সন্দেহ নিয়ে বললেন, এটা কোনো সায়েন্স ফিকশন প্রযুক্তি হতে পারে, হয়তো হাইটেক হলোগ্রাফি কিছু ব্যবহার করেছে ওরা। কিন্তু আসল সত্য তো আর তারা জানে না, জ্যাসপার জানে। ওদের মুখোশের আড়ালে কি আছে সেটা শুধুমাত্র জ্যাসপারই জানে। জ্যাসপার হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে তাদের দিকে তাকালো। ফিওনা, তার কণ্ঠের আগুনের তীব্রতা, উন্মত্ততা, কিন্তু কোথাও উত্তর নেই। সে পুলিশদের দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, আমার ওয়াইফ কোথায়? ওরা কিছু একটা করেছে, প্লিজ আমার ওয়াইফকে খুঁজে বের করুন। পুলিশরা জ্যাসপারের কথা চমকে উঠল। কিছু অফিসার তার দিকে অবিশ্বাস চোখে তাকালো। কেউ ভাবলো, এই লোক এত মরিয়া কেন? ওর ভিতরে কোনো গোপন তথ্য আছে নাকি? কিন্তু একজন অফিসার, যিনি অভিজ্ঞ আর দৃঢ় প্রতিজ্ঞ, এগিয়ে এলেন। আমরা সবকিছুই দেখব মিস্টার, কিন্তু আমাদের তথ্যের দরকার। আপনি কি জানেন তারা আপনার স্ত্রীকে কোথায় নিয়ে যেতে পারে? জ্যাসপার কিছুক্ষণ চুপ থাকলো। তার চোখ দুটো এখন আগুনের মতো জ্বলজ্বল করছে। সে জানে ওরা মানুষ নয়, ওরা দানব। এখন তাকে যা করতে হবে তা একাই করতে হবে। চারপাশে এখন বিশৃঙ্খলা। আর্মি, পুলিশ আর সিআইডি সদস্যরা জায়গাটা ঘিরে রেখেছে। জ্যাসপার তখনও ফিওনাকে খুঁজে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু হঠাৎ কিছু লোক পুলিশের নিরাপত্তা বলয় ভেদ করে ভিতর দিকে এগিয়ে এলো। জ্যাসপার তাদের দেখে প্রথমে সতর্ক হয়ে উঠল। তার সুসজ্জিত পোশাক পরে আছে, চোখে মুখে তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ছাপ। তাদের নেতা সামনে এসে বলেন, আমাদের দিকে এত অবাক হচ্ছেন কেন মিস্টার আলভিন? জ্যাসপার তাদের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। তোমরা কে? তাদের নেতা হাসলো, তবে সেই হাসির পেছনে ছিল গভীর অর্থ। আমরা সেই ক্লায়েন্ট যাদের সঙ্গে আপনার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু আপনার সঙ্গে দেখা করতে আসার আগে আমাদের আটকানো হয়েছিল। জ্যাসপারের মস্তিষ্ক বিদ্যুতের মতো কাজ করতে লাগলো। তাহলে হ্যাঁ, অন্য একজন বলল, যাদের সাথে আপনি এতক্ষণ কথা বলছিলেন তারা আমাদের ছদ্মবেশী, তারা আমাদের জায়গায় এখানে এসেছে। জ্যাসপার চোখ বন্ধ করলো, মনে মনে হিসাব মেলাতে লাগলো। ক্লায়েন্টদের নেতা হঠাৎ আবার বললেন, আমরা জানতাম না এই অপারেশনটা এত বড় ষড়যন্ত্রের অংশ হবে। এখন আমরা বুঝতে পারছি যারা এটা করেছে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, আপনার একান্ত ব্যক্তিগত শত্রু। এটা শুনে জ্যাসপার এক মুহূর্ত থমকে গেল।
জেসপার জানতো এই সংস্থার সঙ্গে কাজ করলে অসাধারণ কিছু হতে পারে, কিন্তু এখন বুঝতে পারছে এখানে তার ব্যক্তিগত শত্রু ঢুকে পড়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো ফিওনা এখন কোথায়। জেসপার এক মুহূর্ত দেরি না করে বলল, আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে, এখন এসব ভাবার সময় নেই। জেসপার দ্রুত আরেকটা কক্ষে প্রবেশ করলো। চারপাশের দৃশ্য দেখে তার চোখ কুঁচকে উঠল। কক্ষটা অন্য সব কক্ষের থেকে আলাদা, অগোছালো, ভাঙচুর, যেন কিছুক্ষণ আগে এখানে এক বিশাল ধ্বংসযজ্ঞ ঘটেছে। ফিওনা, জেসপার চিৎকার করলো, কিন্তু কোনো উত্তর আসলো না। তার মনে হলো এখানে কিছু একটা ঘটেছিল, কিন্তু কি? জেসপার সাবধানে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। ফ্লোরে ভাঙা কাঁচ, দেয়ালে আঁচড়ের দাগ, সবকিছু আসবাবপত্র উল্টে পড়ে আছে। এগুলো দেখে মনে হচ্ছে এখানে কিছু একটা সংঘর্ষ হয়েছে। জেসপার ধীরে ধীরে হাঁটতে লাগলো, তার চোখ সবকিছু পর্যবেক্ষণ করছিল। জেসপার কক্ষের চারপাশে তাকিয়ে তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এত বিশৃঙ্খলা, এত ধ্বংসস্তূপ। এখানে ফিওনা নিশ্চিত ছিল, কিন্তু এখন সে কোথায়? তার চোখ পড়ল মেঝের উপর ধুলোবালি মাখা ভাঙা জিনিসের ভিতরে একটা ছোট কিছু ঝলসে উঠছে। সে নিচু হয়ে সেটা হাতে তুলে নিল। একটা ব্রেসলেট, ফিওনার ব্রেসলেট। জেসপার হাতের তালুতে সেটা শক্ত করে ধরল। এটা সেই ব্রেসলেট যেটা সে ফিওনাকে জন্মদিনে উপহার দিয়েছিল। একটা বিশেষ সোনালী ব্রেসলেট, যার মাঝখানে ছোট রত্ন বসানো ছিল, ঠিক তার চোখের রঙের মতো। কিন্তু এখন সেটা ছিঁড়ে গিয়েছে। ব্রেসলেটের একপাশে রক্তের দাগ। জেসপারের নিঃশ্বাস গরম হয়ে উঠল। এই মুহূর্তে তার শরীরের প্রতিটি শিরা রাগে, হতাশায় ফেটে পড়ার অপেক্ষায়। সে রাগে এক মুহূর্ত দেরি না করে সামনে থাকা আলমারির দরজায় প্রচণ্ড এক ঘুষি মারল। ধরাম। আলমারির দরজা কেঁপে উঠল, শক্তপোক্ত কাঠ ভেঙে নিচে পড়ল। আর তখনই একটা নরম অচেতন শরীর তার উপর ভেঙে পড়ল। ফিওনার নিথর শরীরটা যখন জেসপারের বুকে পড়ল, সময় যেন সেখানেই থমকে গেল। তার বুকের ভেতর একটা বিস্ফোরণ হলো, নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। কিন্তু যখন সে দেখল ফিওনার ছিঁড়ে যাওয়া পোশাক, গলায় কামড়ের দাগ, হাতে কামড় আর নখের চিহ্ন, আর ঠোঁটে পুরো কালশিটে হয়ে আছে, গাল পর্যন্ত নখের চিহ্ন, ধ্বংসের আগুন জ্বলে উঠল। তার পুরো সত্তা এক মুহূর্তে আগুনের মতো ফেটে পড়ল। জেসপার ফিওনাকে শক্ত করে জড়িয়ে ধরল, নিজের মধ্যে লুকিয়ে রাখতে চাইল তাকে, যাতে করে পৃথিবীর আর একবারও তাকে কষ্ট দিতে না পারে। ফিওনাকে আস্তে আস্তে করে শুয়ে দিল ফ্লোরে। তারপর তার কপাল ফিওনার কোমরে ঠেকিয়ে সে গভীরভাবে শ্বাস নিল, কিন্তু সেই শ্বাসে শুধু ব্যথা, রাগ আর প্রতিশোধের আগুন। তার পুরো শরীর ড্রাগনের রূপ নিতে চাইল। নখ লম্বা হয়ে বেরিয়ে এলো, দাঁত এমন শক্ত হয়ে গেল যে মাড়ি থেকে সবুজ রক্ত গড়িয়ে পড়ল। কিন্তু সে এখনই বদলাবে না, এখনও না। তার সবুজ চোখ অন্ধকার হয়ে গেল। তারপর তার চোখের কোণে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। রক্তের কান্না। তারা তোমাকে ছুঁয়েছে। তার কণ্ঠ এতটাই গভীর, এতটাই ভয়ঙ্কর হয়ে উঠল যে চারপাশের বাতাস ভারী হয়ে গেল। সে ফিওনার মুখে হাত রাখলো, তার সমস্ত ব্যথা নিজের ভিতরে টেনে নিতে চাইল, কিন্তু সে পারেনি। তাই সে ফিসফিস করে বলল, তারা তোমাকে তাদের নোংরা স্পর্শ দিয়েছে। আমাকে ক্ষমা করো হামিংবার্ড, আমাকে ক্ষমা করো। আমি সঠিক সময় আসতে পারিনি, আমি তোমাকে রক্ষা করতে পারিনি। কিন্তু পরের মুহূর্তেই তার পুরো শরীর কেঁপে উঠল। সে গর্জন করতে করতে ফিওনাকে আস্তে করে নিজের থেকে সরিয়ে নিল। তার হাত কাঁপছে, কিন্তু সেই কম্পন কষ্টের নয়, ধ্বংসের। ওদের কাউকে আমি ছাড়বো না। প্রলয়ের আগুন। তার কণ্ঠে এমন এক ভয়ঙ্কর ক্ষমতা ছিল যে চারপাশের বাতাস থমকে গেল। একজনও বেঁচে থাকবে না, একটাও না। ওদের পুরো জাতিকে আমি পৃথিবী থেকে নিষ্ক্রিয় করে দেব। আমি এমন মৃত্যু দেব ওদের যে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে। তার হাতে তখন আগুন জ্বলজ্বল করতে শুরু করলো। শরীর থেকে ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। পুরো বিল্ডিং কাঁপতে লাগলো। তাদের চিৎকারে পুরো শহর দুলবে। জানালার কাঁচ ভেঙে ধুলোর মতো উড়ে গেল। আমি তাদের গলা এমনভাবে ছিঁড়ে ফেলবো, তাদের মৃত্যু দেখে জীবনে আর কেউ কোনো নারীর দিকে তাকানোর সাহস পাবে না। আমি তাদের হাড় দিয়ে আমার সিংহাসন বানাবো। জেসপারের চারপাশে ধ্বংসের ঝড় বইতে লাগলো। বাতাসও থমকে গেল। পৃথিবীও জানে এক ড্রাগনের ক্রোধ পুরো গ্রহ ধ্বংস করে দিতে পারে। আজ জেসপার নয়, আজ সে থেরান হয়ে জেগে উঠেছে। আজ এক ভয়ানক আজ তাহা জন্ম নিল। জেসপার দ্রুত ফিওনাকে নিজের গায়ের কোর্টে জড়িয়ে দিল। ফিওনার বিশ্বস্ত শরীরকে ঢেকে দিল। তার হাত কাঁপছিল, কিন্তু ফিওনার ঠোঁটে একটু নড়াচড়া দেখে বুঝল সে এখনো বেঁচে আছে। আমার হামিংবার্ড। তার গলার স্বর ভেঙে যাচ্ছিল, কিন্তু সে ভাঙতে পারে না। এখন না, সে এখন মনোবল হারালে চলবে না। জেসপার কোনো কথা না বলে ফিওনাকে শক্ত করে কোলে তুলে নিল। তারপর পা মেঝে ছোঁয়ার আগে ঝড়ের মতো ছুটে গেল বিল্ডিংয়ের বাইরে। বাইরে তখন পুলিশেরা ছুটে আসছিল। চারিদিকে আলো ঝলসে উঠছিল। কেউ কেউ তাদের দিকে ছুটে আসছিল তাকে থামাতে, কিন্তু জেসপার কারো তোয়াক্কা করলো না।
সে এক মুহূর্তের জন্য থামলো না। এক নিঃশ্বাসে সে পার্কিং লটে পৌঁছে গেল। সে দ্রুত ফিওনাকে কোলে নিয়ে ড্রাইভিং সিটে বসলো। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে ফিওনাকে শক্ত করে বুকের সাথে চেপে রাখলো। তারপর সিট বেল্ট টান টান করে বেঁধে দিল। নিজের সাথে ফিওনাকে একসাথে বেঁধে ফেললো। এ যেন এক যুদ্ধ, এ যেন এক অসম লড়াই। গাড়ির ইঞ্জিন গর্জে উঠলো, হেডলাইট জ্বলজ্বল করতে লাগলো। তারপর গাড়ি বিদ্যুতের গতিতে ছুটে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই কালো ধোঁয়াশায় বিশাল একটা রেখা মহাসড়কের দিকে ছুটে গেল জ্যাসপার। তার হাতে স্টিয়ারিং, কিন্তু তার চোখ ফিওনার নিস্তেজ মুখে। তবে সে থামবে না। সে ওভারটেক করলো একের পর এক গাড়ি। আশপাশের ভবনগুলো ঝাপসা হয়ে গেল, লাইটগুলো ঝাপসা রেখার মতো ছুটতে থাকলো। পুলিশের সাইরেন বেজে উঠলো পেছনে, কিন্তু আজ তাকে কেউ থামাতে পারবে না। এটা শুধু একটা রেস নয়, এটা জীবন মৃত্যুর রেস। এটা ফিওনাকে বাঁচানোর রেস। আমাকে ক্ষমা করো হামিংবার্ড, আজ আমি এই পুরো শহর পুড়িয়ে দেব দরকার হয় যদি, কিন্তু তোমার কিছু হতে দেব না। গাড়ির টায়ার কেঁপে উঠল, হেডলাইটের আলো ছিঁড়ে ফেলা রাতের অন্ধকার। জ্যাসপার এক মুহূর্ত নষ্ট করলো না। তার চোখ স্ক্রিনে পড়ে রইল। সামনের রাস্তায় একটা হসপিটাল আছে। তার নখ গেঁথে গেল স্টিয়ারিংয়ে। হাসপাতালের সামনে এসে প্রচণ্ড গতিতে ব্রেক কষল। টায়ার থেকে ধোঁয়া বেরিয়ে এলো। এক মুহূর্ত নষ্ট না করে জ্যাসপার ফিওনাকে শক্ত করে কোলে তুলে নিল। তারপর ঝড়ের মতো ছুটে গেল হসপিটালের দরজার দিকে। ভেতরে প্রবেশ করতেই কি নিশ্চুপ হসপিটাল যেন এক মুহূর্তে বিস্ফোরণ ঘটল। ডক্টর, নার্স, কেউ আছেন? এদিকে আসুন। তার গলা এতটাই গম্ভীর আর কম্পমান ছিল যে পুরো রিসেপশন থমকে গেল। তখনই কয়েকজন ডক্টর ছুটে এলো। তারা তড়িঘড়ি করে ফিওনাকে স্ট্রেচারে শুয়ে দিল। নার্সরা তার গায়ে স্যালাইন লাগাচ্ছে, ডক্টর তার পালস চেক করছে। কিন্তু জ্যাসপারের মধ্যে শুধু একটাই চিন্তা, প্রতিশোধ। ওরা আমার ফিওনাকে স্পর্শ করেছে, একটা শপথ যা পৃথিবী বদলে দেবে। এক মুহূর্ত ফিওনার মুখের দিকে তাকিয়ে জ্যাসপার ধীরে ধীরে তার হাত ধরল। তার গাঢ় সবুজ চোখ দুটো আগুনের মতো জ্বলজ্বল করতে লাগলো। সে আস্তে করে তার কানের কাছে ফিসফিস করে বলল, তোমার এই রোকন অবস্থার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি তোমার সামনে আসবো না, তোমার মুখও দেখবো না। তার কণ্ঠ ছিল অটল, কঠিন আর ভয়ঙ্কর। এক মুহূর্ত থামে সে ফিওনার রক্তমাখা কাল শীতে ঠোঁটে নরম একটা চুমু দিল। তারপর পাল্টে গেল সব। সে এক মুহূর্তের জন্য দাঁড়ালো না আর। ডক্টররা ডাকতে লাগলো, মিস্টার আপনি কোথায় যাচ্ছেন? রক্ত নিতে হবে। কিন্তু সে শোনে না। একটি ধ্বংসাত্মক আগুন তার ভেতরে জ্বলতে শুরু করছে। সে জানে যতক্ষণ পর্যন্ত তার প্রতিশোধ পূরণ না হবে সে শান্ত হবে না। ফিওনাকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, ডক্টররা একে অপরের দিকে তাকালো। কেউ কথা বলছিল না, কিন্তু সবার চোখে একই প্রশ্ন, এটা কি স্বাভাবিক আক্রমণ নাকি? একজন নার্স ফিসফিস করে বলল, গলার দাগগুলো দেখেছেন, ঠোঁটের কাটা জায়গাগুলো? আরেকজন ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা পুলিশ না ডাকা পর্যন্ত ট্রিটমেন্ট শুরু করতে পারবো না। অন্য একজন মাথা নেড়ে বলল, তুমি জানো নিয়ম কেমন? এই কেসে পুলিশ রিপোর্ট লাগবে, নয়তো আমরা বিপদে পড়ব। কিন্তু ঠিক তখনই একজন তরুণ ডাক্তার দৃঢ় কণ্ঠে বলল, না, আগে রোগীর জীবন, তারপরে নিয়ম। এক এক ডাক্তার এক এক সিদ্ধান্ত। ডাক্তারদের কেউ কেউ দ্বিধায় পড়ে গেল। পুলিশ ডাকা জরুরি, কিন্তু জীবন বাঁচানো তার থেকেও জরুরি। তরুণ ডাক্তার আরেকবার বলল, একটা মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছে, আর আমরা কি করছি? নিয়ম নিয়ে তর্ক করছি। বাকিরা তখন রাজি হয়ে গেল, ঠিক আছে, আগে ট্রিটমেন্ট শুরু করি। তারা দ্রুত ফিওনার অবস্থা চেক করতে শুরু করলো। ধমনী সঠিকভাবে কাজ করছে কিনা, পালস কেমন চলছে, ফুসফুসে কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু তাদের মনে একটা ভয় কাজ করছিল, যদি সত্যি কিছু ভয়ঙ্কর ঘটে থাকে তাহলে কি আমরা এটা সামলাতে পারবো? ডক্টর লিও ঝান দ্রুত অপারেশন থিয়েটারের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। তার গায়ে সাদা অপারেশন কোট আর চোখে গভীর মনোযোগের ছাপ। সে ইমার্জেন্সি কেস শুনে ভিতরে ঢুকেছিল, কিন্তু যখন স্ট্রেচারে শুয়ে থাকা মেয়েটির মুখ দেখল সে থমকে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ফিওনা! লিও ঝানের চোখ বিস্ফোরিত হলো। সে বিশ্বাস করতে পারছে না ফিওনা এখানে, এই অবস্থায়। তার হাত কাঁপতে শুরু করলো। নিজের মুখের মাস্ক খুলে ফেললো। কিছুক্ষণ ফিওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর ধীরে ধীরে এক কদম পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? কোটের ভেতরে ফিওনার ছিঁড়ে যাওয়া পোশাক, গলার দাগ, ঠোঁটের ক্ষত। লিও ঝান যেন পাগলের মতো হয়ে উঠল। তার শ্বাস দ্রুত হয়ে আসছে, পুরো শরীর কাঁপছে আতঙ্কে। চোখ দুটো ক্রমশ বিস্ফোরিত হয়ে উঠছে, কিন্তু মুখ দিয়ে ঠিকমতো কথা বের হচ্ছে না। সে ছুটে গিয়ে ফিওনার নিথর শরীরের সামনে দাঁড়িয়ে দিশেহারা কণ্ঠে চিৎকার করে উঠল, কি হয়েছে? কেউ আমাকে বলবে আমার ফিওনার কি হয়েছে? ওর এই অবস্থা কেন? ডাক্তাররা একে অপরের দিকে তাকিয়ে এক মুহূর্তে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। তারপর একজন ধীরে ধীরে জিজ্ঞেস করলো, ডক্টর লি, আপনি কি এই রোগীকে চেনেন? লিও ঝানের চোখ চকচক করে উঠল। ব্যথা, আতঙ্ক আর শোক একসঙ্গে জমাট বেঁধে তার গলার দলা পাকিয়ে আসছিল। কণ্ঠ কাঁপতে কাঁপতে সে ফিসফিস করে বলল, চিনি, ও আমার ফিয়ন্সে, আমার ভালোবাসা, আমার হার্ট।
তার কথা শেষ হতে না হতে পাশের একজন নার্স অস্ফুট স্বরে বলল, ডক্টর লিও, আমার মনে হয় মেয়েটা রেপ হয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে লিওঝান যেন বিদ্যুৎ স্পৃহ হয়ে গেল। তার পা পিছলে গিয়ে ধাক্কা খেল পাশের টেবিলের সঙ্গে। চারপাশের যন্ত্রপাতি পড়ে গিয়ে এক বিকট শব্দ তুলল, কিন্তু লিওঝান সেসব টেরও পেল না। তার চোখ ক্রমশ ফাঁকা হয়ে আসছে, নিঃশ্বাস আটকে আসছে, পুরো শরীর অসর হয়ে যাচ্ছে। তবু সে কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে দিল ফিওনার দিকে। তার আঙুলগুলো যখন ফিওনার গলার ক্ষতগুলোর উপর দিয়ে বয়ে গেল, তখন তার শরীর শিউরে উঠল। ঠোঁটের কোণ দুটো কাঁপছিল, যেন কোনো শব্দ বের করার চেষ্টা করছে, কিন্তু শব্দগুলো যেন কণ্ঠনালীতে আটকে গিয়েছে। তারপর এক অসহায় ব্যথাবিদ্ধ কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, ফিওনা, না, এটা সত্যি হতে পারে না। তার চোখের কোণে জল জমে একে একে গড়িয়ে পড়তে লাগলো ফিওনার কপালে, কিন্তু তাতেও যেন কিছু বদলানোর নয়। লিওঝানের দৃষ্টিতে তখন অন্ধকার ঘনিয়ে আসছে। তার মাথার ভিতরে যেন হাজারটা প্রশ্ন ঝড় তুলছে। ব্যথা, ক্রোধ আর অসহায়তা একসঙ্গে জড়িয়ে যাচ্ছে তার হৃদয়ের প্রতিটি ধমনীতে। সে এক দৃষ্টিতে ফিওনার নিথর মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর গভীর কণ্ঠে প্রশ্ন করলো, ওকে এখানে কে এনেছে? ডাক্তাররা একে অপরের দিকে তাকালো, তারপর একজন ধীর স্বরে উত্তর দিল, একজন ইয়ং ম্যান। তবে তিনি পেশেন্টকে এখানে রেখে সঙ্গে সঙ্গে চলে গেছেন, যেন খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন। লিওঝান মুহূর্তে বুঝে গেল নিশ্চয়ই এটা জ্যাসপার, কিন্তু তার মনে আরেকটা দিক সন্দেহে ভরে উঠল। যদি জ্যাসপার ওকে হাসপাতালে নিয়ে এসে থাকে, তাহলে ফিওনার এই অবস্থা কে করলো? তার মুষ্টি শক্ত হয়ে গেল, রাগে তার রক্ত যেন ফুটে উঠছিল, কিন্তু ফিওনার দুর্বল নিঃশ্বাস তাকে থামিয়ে দিল। সমস্ত ক্রোধ ভুলে গিয়ে সে ধীরে ধীরে ফিওনার কপালে হাত রাখলো, হাত বুলিয়ে দিতে লাগলো তার এলোমেলো চুলের ভিতরে। তার কণ্ঠ বিষণ্ণ হয়ে এলো, ফিসফিস করে বলল, আমি তোমার পাশে আছি ফিওনা, আমি কিছুতেই তোমাকে হারাতে দেব না। তার চোখের কোণে জল এক ফোঁটা করে গড়িয়ে পড়ল ফিওনার গালে, কিন্তু ফিওনা তখনও নিশ্চুপ।